সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারের নিউক্লিয়াস নামক একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে। কেননা এই নিউক্লিয়াস হচ্ছে প্রকৃত কোষের প্রাণকেন্দ্র অথবা মস্তিষ্ক অথবা কেন্দ্রিকা নামেও পরিচিত। তাহলে বোঝাই যাচ্ছে যে একটা কোষকে পরিচালিত করার জন্য বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বংশ পরম্পরায় একটা জাতি বা একটা স্পেসিসকে টিকিয়ে রাখার জন্য নিউক্লিয়াস কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে কাজ করে সেটাই আজকে আলোচনা করব। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। ওকে, এটাকে একটু আমরা বড় করার চেষ্টা করি যাতে দেখা যাক আর একটু বড় করা যায় কিনা। ওকে, আমরা আর একটু দেখি বড় করতে পারি কিনা। হুম, এই দিকে রেখে দিতে পারি। ওকে, আর একটু। ওকে, তাহলে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে কি নিউক্লিয়াস নিয়ে। ওকে, আমরা এখানে এই কালার দিতে পারি। ওকে, তো নিউক্লিয়াস কাকে বলা হয়? আমরা যদি দেখি যে একটা প্রকৃত কোষে যে অঙ্গাণু স্তর বিশিষ্ট, স্তর কয়টা হয় প্রকৃত কোষের? দুইটা স্তর। এবং এখানে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে যে প্রকৃত কোষে যে অঙ্গাণু স্তর বিশিষ্ট আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাই হচ্ছে নিউক্লিয়াস। কেননা সর্বপ্রথম নিউক্লিয়াসের বৈশিষ্ট্য কি? সে প্রকৃত কোষে থাকবে। কোথায় থাকবে? প্রকৃত কোষে তার অবস্থান হবে। দ্বিতীয়ত কি? দ্বি-স্তর বিশিষ্ট, দ্বি-স্তর বিশিষ্ট এবং আবরণী থাকবে, আবরণী থাকবে। তাহলে প্রকৃত কোষী দ্বিস্তর বিশিষ্ট, আবরণী দ্বারা আবৃত এবং কি কি পাওয়া যাবে? প্রোটো প্রোটোপ্লাজমিক প্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা। তাহলে নিউক্লিয়াস কাকে বলা হচ্ছে? যে প্রকৃত কোষে দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত যে প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন নামক জালিকা ধারণ করে, যে ধাত্র হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে কি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস সম্পর্কে যদি আমরা ধারণা পেতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে কয়েকটা শব্দ। একই, প্রকৃত কোষে দ্বি-স্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকবে এবং সে ধারণ করবে কি কি, বা তার অংশে কি কি ধরে রাখবে? সে প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকায় পরবর্তীতে ক্রোমোসোম, যেটা এই ক্রোমোসোম নামে, অর্থাৎ একটা বংশ থেকে আরেকটা বংশ পরম্পরায় যে প্রকৃত কোষের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে ধারণ করার যে প্রক্রিয়া, সেটাও সে কি রক্ষা করে চলবে। তাহলে নিউক্লিয়াস কাকে বলে আমরা সহজে জানতে পারলাম। এই নিউক্লিয়াসকেই বলা হয়, কি বলা হয়? কোষের কোষের
মস্তিষ্ক অথবা প্রাণকেন্দ্র, প্রাণ কেন্দ্র অথবা কেন্দ্রিকা, কেন্দ্রিকা। এই কয়েকটা শব্দ কি মনে থাকবে যে নিউক্লিয়াসকে আসলে কি বলা হয়? এক কোষের মস্তিষ্ক অথবা প্রাণকেন্দ্র অথবা কেন্দ্রিকা। ওকে, তাহলে এখন প্রশ্ন হতে পারে এই নিউক্লিয়াসটা আবিষ্কার করলো কে? একজন বিখ্যাত ভদ্রলোক যার নাম রবার্ট রবার্ট ব্রাউন, যিনি 1831 সালে কি করে অর্কিড নামক পত্রকোষে, অর্কিড অথবা রাসনা, রাসনা নামক পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস আবিষ্কার করেন, আবিষ্কার করেন। ওকে, তাহলে নিউক্লিয়াস কাকে বলে, নিউক্লিয়াসকে কি বলা হয়, নিউক্লিয়াস আবিষ্কার করেন কে, এই সম্পর্কে আমাদের জানা হলো। এখন আরেকটা গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে সংখ্যা এবং বিস্তৃতি। সকলের জ্ঞাতার্থে বলে রাখি যে একটা প্রকৃত কোষে কি হয়, প্রকৃত কোষে একটি মাত্র প্রকৃত কোষ, এখানে একটি মাত্রই কি পাওয়া যাবে, নিউক্লিয়াস পাওয়া যাবে, নিউক্লিয়াস পাওয়া যায়, পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কিছু কিছু যেমন আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আদি কোষে কখনো নিউক্লিয়াস থাকে না, এটাও একটা ইম্পর্টেন্ট যে আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। এবং কিছু প্রকৃত কোষ আছে যাদেরও আবার নিউক্লিয়াস থাকে না। তাহলে আমরা এগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করি, তাহলেই আমরা একটু পরে জানবো যে আসলে কিছু কিছু প্রকৃত কোষ রয়েছে যাদের অ্যাকচুয়ালি কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। আবার কিছু কিছু অংশ আছে বা কিছু কিছু, আমরা এখানে একটু যাই, ড্রতে যাই। ওকে, দেখেন কিছু কিছু সংখ্যক প্রকৃত কোষ আছে, যেমন এটা আমাদের মনে রাখতে হবে, শিব কোষ, শিব কোষ অথবা মানুষের লোহিত রক্তকণিকা, লোহিত রক্ত কণিকা, এদের সাধারণত কি থাকে না, পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। খুবই ইম্পর্টেন্ট যে নিচের কোন প্রকৃত কোষে সাধারণত পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না, তখন উত্তর হবে হয় শিব কোষ অথবা মানুষের লোহিত রক্ত কণিকা। আবার কিছু কিছু কোষ রয়েছে যাদের একাধিক কি পাওয়া যায়, নিউক্লিয়াস পাওয়া যায়, যেমন ভ চে রিয়া, ব ট্রি ডিয়াম অথবা ইস ফেরো প্লেয়া, ভচেরিয়া, বট্রিডিয়াম অথবা স্ফেরো প্লেয়া। আবার কিছু কিছু শৈবাল রয়েছে, আবার কিছু কিছু পেনিসিলিয়াম রয়েছে, পেনিসিলিয়াম রয়েছে। এদের আবার একের অধিক কি পাওয়া যায়, নিউক্লিয়াস পাওয়া যায়। আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই ধরনের গঠনকে বলা হয় সিনোসাইট। কি বলা হয়, সিনোসাইট, সিনোসাইট। তাহলে কিছু কিছু প্রকৃত কোষ রয়েছে যাদের নিউক্লিয়াস থাকে না, যেমন শিব কোষ বা মানুষের লোহিত রক্তকণিকা। আবার কিছু কিছু কোষ রয়েছে যাদের একের অধিক নিউক্লিয়াস থাকে, যেমন ভচেরিয়া, বট্রিডিয়াম, স্ফেরোপ্লেয়া, শৈবাল
পেনিসিলিয়াম। আবার এই যে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট এদের গঠনকে বলা হয় সিনোসাইট। কি মনে থাকবে? ওকে। এরপরে আসি আকৃতি নিয়ে। ঠিক আছে, যে নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হয়। হ্যাঁ, অবভিয়াসলি বৃত্তাকার হবে, এরকম বৃত্তাকার হবে, যদিও বৃত্ত হয়নি এটা। কোনো কোনো ক্ষেত্রে উপবৃত্তাকার হতে পারে, ফিউজিফর্ম হতে পারে, বা মূলাকার হতে পারে, পেঁচানো হতে পারে, থালার মতো হতে পারে, বা শাখান্বিত হতে পারে। ওকে। তাহলে আমরা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। ওকে। এরপরে আসি আমরা আকার এবং আয়তন নিয়ে। আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। ওকে। আকার এবং আয়তন নিয়ে আসি। আকার ও আয়তনে এটি ছোট বড় হতে পারে। গোলাকার নিউক্লিয়াসের ব্যাস সাধারণত 1 মাইক্রন হয়ে থাকে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে নিউক্লিয়াস কোষের আসলে 10 থেকে 15% দখল করে থাকে, স্থান দখল করে থাকে। মনে থাকবে যে একটা কোষের 10 থেকে 15% স্থান দখল করে থাকে কে? নিউক্লিয়াস। আর স্পার্ম বা শুক্রাণুর 90%ই হচ্ছে নিউক্লিয়াস। কত শতাংশ? 90%। কিসের? শুক্রাণুর। শুক্রাণুর 90%ই হচ্ছে এই নিউক্লিয়াস গঠন, বা নিউক্লিয়াস কি করে থাকে? দখল করে থাকে। এখন আমরা আসি রাসায়নিক গঠন সম্পর্কে। রাসায়নিকভাবে এটি মূলত নিউক্লিক অ্যাসিড। কি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন প্রোটিন দিয়ে গঠিত। তাহলে নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত? নিউক্লিয়াস মূলত রাসায়নিকভাবে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। এতে সাধারণত পানি থাকতে পারে, লিপিড থাকতে পারে, কিছু পরিমাণ এনজাইম থাকতে পারে, ডিএনএ থাকে, সামান্য আরএনএ থাকে, কিছু পরিমাণে কোএনজাইম থাকে, এরকম থাকতে পারে। আমরা একটু এগুলো মুছে দেওয়ার চেষ্টা করি, তাহলে আরো সুন্দরভাবে আমাদের লিখতে পারবো। ওকে। তাহলে আমরা এখানে কি কি পেলাম? যে একটা কোষের প্রায় 10 থেকে 15% স্থান দখল করে থাকে নিউক্লিয়াস। এবং এই অংশটাই যদি আমরা কিসে দেখি? শুক্রাণুর ক্ষেত্রে যদি দেখি বা স্পার্মের ক্ষেত্রে যদি দেখি, তাহলে তার 90% স্থান দখল করে থাকে কে? নিউক্লিয়াস। ওকে। এটা আমাদেরকে জানতে হবে। এখন দেখি। ওকে। এখন দেখি নিউক্লিয়াসের কাজ কি। নিউক্লিয়াস সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। কি করে? জৈবিক কাজ, জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। এক। দুই, কি কি করে? এই যে সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে বিদায় একে কোষের মস্তিষ্ক বা প্রাণ বা প্রাণকেন্দ্র বলা হয়। এবং এতে যে ক্রোমোসোম থাকে, কি থাকে? ওই যে ক্রোমাটিন জালিকা একটু আগে বললাম না, ওই ক্রোমো ক্রোমোসোম থাকে, যা কি করবে? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। জীবের বেঁচে থাকার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য প্রকাশ করবে, প্রকাশ করে, অথবা কি করবে? নিয়ন্ত্রণ করবে। আবার কি করবে?
এরাই আবার আর এন এ ও প্রোটিন প্রোটিন তৈরি করবে তৈরি করবে বা সংশ্লেষ যাই বলেন না কেন, সংশ্লেষণ করবে। মনে থাকবে? ওকে, আবার কি করবে? ডি এন এ অনুলিপন অনুলিপন এর ক্ষেত্রে কি করবে? নির্দেশ প্রদান করবে। নির্দেশ প্রদান করবে এবং এটি নিয়ন্ত্রণও করবে। নিয়ন্ত্রণ করবে। তাহলে আমরা নিউক্লিয়াসের যে কাজগুলো, এখানে কাজগুলো পেয়েছি কয়েকটা। প্রথম অবস্থায় কি, এরা সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করবে। এরা ক্রোমোজোম মাধ্যমে কি করে? জীবের বৈশিষ্ট্য প্রকাশ করবে বা নিয়ন্ত্রণ করবে। এবারও এবং এরা কি করে? আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ করবে এবং ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন এর নির্দেশ প্রদান করবে এবং এটাকে রক্ষা করবে। ওকে, ড্রয়িং গুলা শেষ করে দিই, আবার আমরা ড্রয়িং একটু পরে করব। হুম, এরপরে আমরা এইদিকে একটু যাওয়ার চেষ্টা করি। ওকে, পেনটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে দিই। ওকে, এরপরে দেখেন, এই যে এটা একটা হচ্ছে নিউক্লিয়াস। বলে রাখি যে একটা আদর্শ নিউক্লিয়াসের চারটি অংশ থাকে। কয়টি অংশ? এটাকে আমরা এইভাবেও দিতে পারি। ওকে, থাক ওখানে। আমরা এখানে একটা নিউক্লিয়াস দাগাইতে পারি। নিউক্লিয়াস হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। যদি আমি খুব সুন্দর করে সাজাইতে পারলাম না, তো প্রথম যে অংশটা থাকবে, এই অংশটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। কি? নিউক্লিয়ার এনভেলপ। এই নিউক্লিয়ার এনভেলপটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। এরপরে আসি নিউক্লিয় প্লাজম। নিউক্লিওলাস, একটা নিউক্লিওলাস আগে দাগাই। এটা হচ্ছে একটা কি? নিউক্লিওলাস। এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। ওকে, আর এই যে দেখবেন এরকম এরকম পেঁচানো পেঁচানো যে অংশটা, ঠিক আছে, এই পেঁচানো অংশটুকুর নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। কি? ক্রোমাটিন তন্তু। মনে থাকবে? তাহলে আমরা নিউক্লিয়ার এনভেলপ পেয়েছি দ্বিস্তর বিশিষ্ট, নিউক্লিওলাস পেয়েছি, ক্রোমাটিন তন্তু পেয়েছি, আর কিছু কিছু অংশে এরকম অংশ থাকবে। এরকম অংশ থাকবে যেটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। কি বলা হয়? নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র, যেখান দিয়ে আপনার বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু যাতায়াত করতে পারবে। এবং এর মধ্যে অসংখ্য কি পাওয়া যাবে? নিউক্লিওপ্লাজম পাওয়া যাবে। কি নাম? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। তাহলে আমরা নিউক্লিওপ্লাজম পেয়েছি, নিউক্লিয়ার রন্ধ্র পেয়েছি, নিউক্লিয়ার এনভেলপ পেয়েছি, ক্রোমাটিন তন্তু পেয়েছি এবং নিউক্লিওলাস পেয়েছি। এর সবগুলো মিলেই কি হবে?
নিউক্লিয়াস। নিউক্লিয়াস। ঠিক আছে। এই যে নিউক্লিয়ার যে চারটি অংশ নিয়ে বিভক্ত, এর মধ্যে নিউক্লিয়ার এনভেলপ যেটা আমরা পেয়েছি, এই যে নিউক্লিয়ার এনভেলপ দ্বিস্তর বিশিষ্ট, নিউক্লিওপ্লাজম এটাও পেয়েছি, নিউক্লিওলাসও পেয়েছি, এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। এই নিউক্লিয়ার রেটিকুলামেরই আরেকটা নাম হচ্ছে কি? ক্রোমাটিন তন্তু। ঠিক আছে। এই ক্রোমাটিন তন্তুর আরেকটা নাম তাহলে কি? নিউক্লিয়ার রেটিকুলাম। আর রেটিকুলাম। ওকে। তাহলে আমরা নিউক্লিয়াসের এখন এই নিউক্লিয়ার এনভেলপ সম্পর্কে একটু দেখি যে নিউক্লিয়ার এনভেলপ কি। নিউক্লিয়াসে বা নিউক্লিয়াস দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবৃত। আমরা পেয়েছি এই যে দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন। ঠিক আছে। এই যে দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবৃত। প্রতিটি মেমব্রেন দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার। এই যে মেমব্রেন আছে, এই মেমব্রেন হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার দ্বারা আবৃত বা গঠিত। প্লাজমা মেমব্রেন এবং অধিকাংশ অঙ্গাণুর আবরণী একটি দ্বিস্তরী মেমব্রেন দ্বারা গঠিত হয়। নিউক্লিয়াসের এই আবরণীকেই বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। কি মনে থাকবে? ওকে। আমরা একটু এগুলো মুছে দেওয়ার চেষ্টা করি। ওকে। এরপরে এখান থেকে একটু পড়ার চেষ্টা করব আমরা। বললাম না যে কি বলা হয় ওটাকে? নিউক্লিয়ার এনভেলপ বলা হচ্ছে। ওকে, নিউক্লিয়ার এনভেলপ বলা হলো। এখন নিউক্লিয়ার এনভেলপে সর্বত্রই বিশেষ ধরনের কি পাওয়া যাচ্ছে? অসংখ্য ছিদ্র বা রন্ধ্র পাওয়া যায়, যা অন্যান্য আবরণীতে থাকে না। ওই যে বললাম না যে ধরেন এটা হচ্ছে দ্বিস্তরী একটা কি নিউক্লিয়ার এনভেলপ থাকে, এর মাঝে ধরেন এরকম কি পাওয়া যায়? ছিদ্র বা অসংখ্য রন্ধ্র পাওয়া যায়, যার ভিতর দিয়ে কি হয়, রাসায়নিক যে বস্তুগুলো আছে সেগুলো চলাচল করতে পারবে। ওকে। এরপর কি বলেছে? নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস হচ্ছে 9 ন্যানোমিটার। কয় ন্যানোমিটার? 9 ন্যানোমিটার। এবং ছিদ্রের কাছে দুটি আবরণী একসাথে মিলিত থাকে। প্রতিটি ছিদ্র সংকোচন প্রসারণশীল। সে সংকোচনও হতে পারে, সংকোচন ও প্রসারণশীল। সংকোচন ও প্রসারণশীলও হতে পারে। একটি প্রোটিন নেটওয়ার্ক দ্বারা এই সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত হয়। তাহলে এই যে নিউক্লিয়ার এনভেলপ রয়েছে, এর সর্বত্র কি পাওয়া যায়? নিউক্লিয়ার রন্ধ্র পাওয়া যাচ্ছে। এর ভিতরে কি হয়? এই সংকোচন এবং প্রসারণ এটাকে নিয়ন্ত্রণ করে কে? প্রোটিন নেটওয়ার্ক। প্রোটিন নেটওয়ার্ক। ওকে। তাহলে এই প্রোটিন নেটওয়ার্কে এদের কি করে? সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। ছিদ্রটিকে ঘিরে চারপাশে বৃত্তাকারে প্রোটিন গ্র্যানিউল থাকে। চারপাশে কে থাকবে ঘিরে? প্রোটিন গ্র্যানিউল। এবং মাঝখানে একটি অপেক্ষাকৃত বড় আকারের প্রোটিন থাকে। কি থাকে? বড় আকারের প্রোটিন থাকে। একে ট্রান্সপোর্টার বলা হয়ে থাকে। তাহলে মাঝখানে যে অপেক্ষাকৃত বড় প্রোটিন থাকলো এবং বৃত্তাকার একটা প্রোটিন গ্র্যানিউল থাকলো, ঠিক আছে। ছিদ্রকে ঘিরে চারপাশে থাকবে বৃত্তাকারে একটি প্রোটিন গ্র্যানিউল এবং মাঝখানে একটি অপেক্ষাকৃত বড় আকারের প্রোটিন থাকবে। একে বলা হয় কি? বলা হয় ট্রান্সপোর্টার। ঠিক আছে। এই ট্রান্সপোর্টার বলা হয়। এরপরে কি বলেছে?
অ্যাঙ্কর প্রোটিন দ্বারা ট্রান্সপোর্টার নিউক্লিয়ার এনভেলপের সাথে যুক্ত থাকে। এই অ্যাঙ্কর প্রোটিন আবার কি করে, এই ট্রান্সপোর্টার নিউক্লিয়ার এনভেলপের সাথে সংযুক্ত থাকে। বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা পরস্পর সংযুক্ত থাকে। এই যে এরকম স্পোক থাকবে, এরকম স্পোক, এরকম স্পোক থাকবে, এরকম স্পোক দ্বারা এরা কি থাকবে, একে অপরের সাথে সংযুক্ত থাকবে। বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা পরস্পর সংযুক্ত থাকে। প্রোটিন এ সাব ইউনিট ও ফাইবার থাকতে পারে। নিউক্লিয়াসের ভেতরের দিকে একটি ফাইবার খাঁচার মাধ্যমে সবগুলো প্রোটিন একসাথে ঝুলে থাকে। মোট 8টি প্রোটিন গ্র্যানিউল দ্বারা ছিদ্রটি নিয়ন্ত্রিত থাকে। কয়টি? এই 8টি প্রোটিন গ্র্যানিউল তারা কি হবে, একটা ছিদ্র, মোট 8টি প্রোটিন গ্র্যানিউল দ্বারা ছিদ্রটি নিয়ন্ত্রিত থাকবে। ওকে। কেন্দ্রীয় যে প্রোটিন থাকবে, এই কেন্দ্রীয় প্রোটিনটি বিভিন্ন দ্রব্য, বিশেষ করে বড় অণু, আরএনএ, নিউক্লিয়াসের ভিতর থেকে বাইরে এবং বাহির থেকে ভিতরে পরিবহনে প্রধান ভূমিকা পালন করবে। এরপরে দেখি, কোনো কোনো স্থানে নিউক্লিয়ার এনভেলপের বাহিরে আবরণী অন্য কোনো অঙ্গাণুর, বিশেষ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে সংযুক্ত থাকে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি, এর আগে আমরা সেটা পড়ে এসেছি। নিউক্লিয়ার এনভেলপের ভিতর হতে উৎপন্ন ফোসকাকে নিউক্লিয়ার ফোসকা বলা হয়ে থাকে। এই যে নিউক্লিয়ার কি আছে, এনভেলপ আছে, এর ভিতর থেকে উৎপন্ন যে ফোসকা, এরকম ফোসকা থাকতে পারে, এই ফোসকাকেই বলা হচ্ছে নিউক্লিয়ার ফোসকা। ওকে। এটা একটু আমরা বোঝার চেষ্টা করি, তাহলেই হবে। তাহলে কি বলেছে, এই অংশে থাকবে আমাদের অ্যাঙ্কর প্রোটিন, আর এই অংশে থাকবে আমাদের ফাইবার খাঁচা, এবং এর টোটাল হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে 120 ন্যানোমিটার। এই পাশের যে অংশটুকু, এই স্পেসটুকু বলা হচ্ছে পেরি নিউক্লিয়ার স্পেস, এবং এই পুরো অংশটুকুর নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। এই যে কি বলা হয়েছিল, প্রোটিন গ্র্যানিউল থাকবে, আর মাঝখানে একটা কি থাকবে, একটা প্রোটিন অংশ থাকবে। এই দুটা মিলে একটা ট্রান্সপোর্টার হিসেবে কাজ করবে, এবং এগুলো হচ্ছে এক একটা ফাইবার, এগুলো কি ফাইবার। এবং এর ভিতরে কি থাকবে, স্পোক থাকবে, এই যে স্পোক, এটাকে বলা হচ্ছে স্পোক। এবং এগুলো এক একটা কি, রিং সাব ইউনিট, এগুলো এক একটা রিং সাব ইউনিট হিসেবে কাজ করে। সবকিছু মিলে একটা কি, এটা কি, সাইটোসল। ওকে। তাহলে আমরা কি পেলাম, অ্যাঙ্কর প্রোটিন পেয়েছি, ফাইবার খাঁচা পেয়েছি, পেরি নিউক্লিয়ার স্পেস পেয়েছি এই অংশে, ট্রান্সপোর্টার পেয়ে গেছি, ফাইবার পেয়েছি, স্পোক পেয়েছি, রিং সাব ইউনিট পেয়েছি। আর একটি নিউক্লিয়ার রন্ধ্রের বিস্তারিত যে গঠন, এটা সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারলাম। এখন এই অংশে দেখি, এটা একটা কি, নিউক্লিয়ার রন্ধ্র। এখানে কি, দ্বি-স্তর বিশিষ্ট, এই একটা স্তর, এই একটা স্তর। ঠিক আছে, এই দুই স্তর বিশিষ্ট কি হয়, নিউক্লিয়ার এনভেলপ হয়। এবং দেখা যাচ্ছে যে লম্বালম্বি অর্ধেক ছেদকৃত অংশ, এই দুটা অংশের মাঝখানে কি হচ্ছে, এর ভিতর দিয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক যে বস্তুগুলো আছে, এই বস্তুগুলো কি করে, চলাচল করে। ঠিক আছে, এইভাবে আমরা কি জানতে পারলাম, নিউক্লিয়ার রন্ধ্র সম্পর্কে আমরা জানতে পারলাম। ওকে। আমরা এখন নিউক্লিয়ার এনভেলপের কয়েকটা কাজ সম্পর্কে জানি। এগুলো আগে ডিলিট করে দিই আমরা। ওকে। নিউক্লিয়ার এনভেলপের কাজ কি কি? এক, সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালিকাকে পৃথক করে রাখা ও সংরক্ষণ করে রাখা। কি করে? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম
নিউক্লিওলাস, নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালিকাকে পৃথক করে রাখে, পৃথক করে রাখে সাইটোপ্লাজম হতে, সাইটোপ্লাজম হতে। তাহলে সাইটোপ্লাজম হতে পৃথক করে রাখে কাকে কাকে? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালিকাকে। এবং এগুলোকেও কি করে? সংরক্ষণ করেও রাখবে, সংরক্ষণ করেও রাখে। এরপর আবার কি করে? অভ্যন্তরীণ দ্রব্য ও বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা ও পরিবহন করে। কি করে? যোগাযোগ রক্ষা, যোগাযোগ রক্ষা ও পরিবহনের কাজটা সম্পাদন করে, পরিবহন এটাও করবে। এরপরে কি করবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করবে। আরেকটা কি করবে? অবস্থান, ওকে, অবস্থান দৃঢ় করবে। ঠিক আছে। এরপরে কি করে? অভ্যন্তরে উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠাবে। আবার সাইটোপ্লাজমে উৎপন্ন উপাদান উপাদান পরিবহন করবে। তাহলে আমরা নিউক্লিয়ার এনভেলপের কাজ সম্পর্কে জানতে পারলাম। এরপরে আসি নিউক্লিয় প্লাজম সম্পর্কে। এই যে আমাদের নিউক্লিয় প্লাজম কি বলেছে? নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত। প্রথম অবস্থায় কি পাওয়া যাচ্ছে? নিউক্লিয়ার এনভেলপ। এই নিউক্লিয়ার এনভেলপ দ্বারাই আবৃত থাকবে কেমন? স্বচ্ছ, ঘন ও দানাদার তরল পদার্থ, তরল পদার্থ হলো কি? নিউক্লিওপ্লাজম। তাহলে কি হচ্ছে? নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত স্বচ্ছ, ঘন ও দানাদার তরল পদার্থকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। একে ক্যারিওলিম্ফো বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? ক্যারিও লিম ক্যারিওলিম্ফো বলা হয়। ওকে। কি বলেছে? এটি নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ এই যে প্রোটোপ্লাজমিক রস, একটু আগে বললাম না যে নিউক্লিয়াস কি করে? প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে এবং রক্ষাও করে। ওকে। প্রোটোপ্লাজমের কি বলেছে? প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য সমূহ এতে বিদ্যমান থাকে। নিউক্লিওলাস নিউক্লিওলাস এবং ক্রোমোসোম এতে অবস্থান করে। তাহলে নিউক্লিওপ্লাজমে কি কি অবস্থান করে? নিউক্লিওলাস এবং ক্রোমোসোম এরা অবস্থান করে। ওকে। এবং এখানে আমরা এদের কাজ সম্পর্কে এখন জানতে পারবো যে কি করে, জানেন? এগুলো একটু ডিলিট করার চেষ্টা করি, দেন আমরা লিখি। প্রথম অবস্থায় কি করবে? এক, আমরা বলতে পারি নিউক্লিওপ্লাজমের কিন্তু কাজ করছি যে ক্রোমাটিন জালিকা ধারণ করবে, ক্রোমাটিন জালিকা ধারণ করবে। দুই, কি করবে? নিউক্লিওলাস নিউক্লিওলাস ধারণ করবে, ধারণ করবে। তারপরে কি করবে? নিউক্লিওলাসের বা নিউক্লিয়াস যেটাই বলে, নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য কি করবে?
জৈবনিক কাজে সহায়তা। এরপরে কি করবে? 4, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করবে। কি করবে? এন যা এনজাইমের কার্যকলাপের কলাপের মূল ক্ষেত্র হিসেবে হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? ক্রোমাটিন জালিকা ধারণ করবে, নিউক্লিওলাস ধারণ করবে, জৈবনিক কাজে সহায়তা প্রদান করবে, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে সে কাজ করবে। তাহলে আমরা নিউক্লিওলাসেরও কাজ সম্পর্কে আমরা জানতে পারলাম। ওকে, এগুলো একটু ডিলিট করে দিই। হুম, ওকে। এরপরে আমরা দেখব যে নিউক্লিওলাস। ঠিক আছে, কি সম্পর্কে দেখব? নিউক্লিওলাস সম্পর্কে। ওকে, ওকে। নিউক্লিওলাসে কি বলা হয়েছে? নিউক্লিয়াসে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় তাই হচ্ছে নিউক্লিওলাস। কি বলা হয়েছে? যে ছোট অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায়। বললাম না যে এইরকম একটা অংশ থাকে এবং অধিক ঘন। কি থাকে? অধিক ঘন। নিউক্লিয়াসে যে ছোট ও অধিক ঘন গোলাকার বস্তু দেখা যায় এটাই হচ্ছে নিউক্লিওলাস। এটাকে কি বলা হয়? নিউক্লিওলাস বলা হয়। মনে থাকবে, এই অংশটার নামই হচ্ছে নিউক্লিওলাস। এটি আবিষ্কার করেন বা সর্বপ্রথম দেখতে পান বিজ্ঞানী ফন্টানা। কে? ফন্টানা। কত সালে? 1781 সালে নিউক্লিয়াসের মধ্যে সর্বপ্রথম এটি দেখতে পান এবং এর নামকরণ করেন 1840 সালে বোম্যান। কে নামকরণ করেন? বোম্যান। আর প্রথম দেখতে পান কে? ফন্টানা। কত? 1781-এ। এবং নামকরণ করেন পরবর্তীতে 1840 কে বোম্যান। ওকে, এখন দেখি এদের অবস্থান কেমন। এদের অবস্থান সম্পর্কে দেখি। কি বলেছে? নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোসোমের একটি নির্দিষ্ট স্থানে লাগা থাকে। যেমন ধরেন এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে ধরবি একটা নির্দিষ্ট স্থানে সে কি হবে? এই জায়গাতে সে অবস্থান করবে। ঠিক আছে, ক্রোমোসোমের যে স্থানটিতে এটি লাগানো থাকে সেই স্থানটিকে বলা হয় সেট বা স্যাটেলাইট। তাহলে এই একটা ধরেন এটা হচ্ছে একটা কি? একটা ক্রোমোসোম। এই ক্রোমোসোমের যে স্থানে এটি লাগানো থাকবে সেটাই হচ্ছে ধরেন এর কি? এর হচ্ছে স্যাট বা স্যাটেলাইট নামে পরিচিত। এটা খুবই ইম্পর্টেন্ট যে স্যাট দেখা যায়, স্যাট বা স্যাটেলাইট। স্যাটেলাইট দেখা যায় কোন অংশে? চোখ বন্ধ করে নিউক্লিওলাসে দেখা যায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে কি বলেছে বাবা? দেখা যাক যে সংখ্যা। প্রতি নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে। আমরা দেখেছি যে কি দ্বিস্তর বিশিষ্ট একটা নিউক্লিয়ার এনভেলপ থাকে। তার ভিতরে কি থাকে? নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম বা
কি বলা হয়, ক্রোমাটিন তন্তু। তারপরে আরো কি আছে, নিউক্লিওলাস। ঠিক আছে, এই নিউক্লিওলাস এইটা। এরপরে কি বলা হচ্ছে, একটি নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিওলাস দেখা যায়, এবং সাধারণত যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না সেসব কোষের নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না। অর্থাৎ যেসব কোষে নিউক্লিয়াসের যে প্রোটিন, এই প্রোটিন সংশ্লেষণ হয় না অর্থাৎ প্রোটিন তৈরি হয় না, সেসব কোষে সাধারণত এই অংশটা আমরা খুঁজে পাবো না। এটার নাম কি, নিউক্লিওলাস। যেসব কোষে প্রোটিন সংশ্লেষণের পরিমাণ বেশি, সেই স্থানে এই অংশের পরিমাণও বা এর পরিমাণও তত বেশি। মনে থাকবে? ওকে। কি বলেছে, উৎপত্তি। স্যাড ক্রোমোসোমের স্যাটেলাইট তে অবস্থিত জিন নিউক্লিওলাস উৎপাদনে উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে বলে এর যথেষ্ট পরিমাণে প্রমাণ পাওয়া গেছে। কি হয়েছে, ভৌত গঠন। এর কোনো ঝিল্লি আবিষ্কৃত হয়নি। কি আবিষ্কৃত হয়নি? ঝিল্লি। ঝিল্লি আবিষ্কৃত হয়নি। আবিষ্কৃত হয়নি। এখন আমরা একটু নিউক্লিয়াসের কি শিখবো, নিউক্লিয়াসের কাজ সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে, ওকে। কি বলেছে, যদি আমরা এর রাসায়নিক গঠন সর্বপ্রথম দেখি তাহলে এখানে কি কি পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়, আরএনএ পাওয়া যায়, এবং যৎ সামান্য ডিএনএও পাওয়া যাবে। কি কি পাওয়া যাবে, প্রোটিন পাওয়া যাবে, আর এনএ পাওয়া যাবে, এবং অলসো অলসো ডিএনএ পাওয়া যাবে। তাহলে আমরা একটু ওই নিউক্লিওলাসের কাজ সম্পর্কে একটু দেখি। ওকে, ওকে। কি বলা হয়েছে, বিভিন্ন প্রকার, এর কাজগুলো কি কি এখানে আমরা দেখার চেষ্টা করি। বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করা। কি করবে, আরএনএ সংশ্লেষণ করবে। দুই, প্রোটিন প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করবে, সংরক্ষণ করবে, এবং নিউক্লিওটাইডের কে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। ভান্ডার হিসেবে কাজ করে। তাহলে কি করবে, সে আরএনএ তৈরি করতে পারবে, সে প্রোটিন তৈরি করতে পারে, এবং এটাকে সংরক্ষণ কিভাবে করতে হয় সেটাও নিউক্লিওলাসের জানা আছে, এবং নিউক্লিয় যে টাইড থাকবে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে সে কাজ করবে। ঠিক আছে, এখন আমরা একটু জানবো কি সম্পর্কে, আমরা একটু নিউক্লিয়ার রেটিকুলাম সম্পর্কে জানবো। ওকে। কি বলা হচ্ছে দেখো, যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু নামে পরিচিত কোষের বিশ্রাম অবস্থায় অর্থাৎ অবিভাজন অবস্থায়, যে অবস্থায় কোষ বিভাজিত হয় না অর্থাৎ সে স্থিতিশীলতায় থাকে, সেই অবস্থায় নিউক্লিয়াসের ভিতরে জালিকার আকারে কিছু তন্তু দেখা যায়। বললাম না যে একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওপ্লাজম দেখা যায়, এবং অসংখ্য কি দেখা যায়, এরকম জালিকার মতো দেখা যায়। এই যে জালিকা, এই জালিকাকেই বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, এরপরে কি বলা হচ্ছে, যে নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় বা পর্যায় মধ্যক অবস্থায় যে অংশ বা অংশ ফুলজিন রং নেয়
সেই বস্তুকে বলা হয় ক্রোমাটিন। যখন বিয়োজন হবে, কি বিয়োজন? জল বিয়োজন হবে, আস্তে আস্তে এই ক্রোমাটিন তন্তুগুলোই, ঠিক আছে, বা এই জালিকাগুলোই আস্তে আস্তে মোটা এবং খাটো হতে থাকবে। তারপরে কি হয়ে যাবে? এদের রং ধারণ ক্ষমতা, ফুলজিন রং, এই যে ফুলজিন, খুবই গুরুত্বপূর্ণ, ফুল জিন রং ধারণ করবে, ধারণ করবে, ঠিক আছে, ফুলজিন রং ধারণ করবে। এবং এই অংশটিকে বলা হবে তখন কি? ক্রোমাটিন। মনে থাকবে কি বলেছে? প্রকৃতপক্ষে ডিএনএ এবং এর সাথে সাথী প্রোটিনের মিলিত বস্তুই হচ্ছে ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিনে কি কি পাওয়া যায়? ডিএনএ প্লাস প্রোটিন, এই দুটা মিলেই বা মিলিত রূপই হচ্ছে কে? ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। ওকে। এরপরে আর একটু অংশ আছে, এটা আমরা একটু জানার চেষ্টা করব, তাহলে আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। কি বলা হয়েছে? যে কোষ বিভাজন অবস্থায় ক্রোমাটিন তন্তু ক্রমাগত কুণ্ডলিত হয়ে অপেক্ষাকৃত খাটো ও মোটা হয়ে পৃথক পৃথক ভাবে সুনির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হয়, তখন এদের ক্রোমোসোম বলা হয়। আমি একটু আগে বললাম না যে আস্তে আস্তে এদের রং ধারণ ক্ষমতা বেড়ে যাবে, জল বিয়োজন ঘটবে, ঘটার ফলে কি হবে? এই যে সূত্রাকার যে জালিকাকার যে বস্তুগুলো ছিল বা অংশগুলো ছিল, এগুলো আস্তে 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 কি হবে? কুণ্ডলিত হয়ে যাবে, এবং কুণ্ডলিত হয়ে যেতে 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 এক সময় খাটো ও মোটা হয়ে যাবে এবং সুনির্দিষ্ট হয়ে যাবে, এদের সংখ্যাটা সুনির্দিষ্ট হয়ে যাবে, এবং আকৃতিতে এরা দৃশ্যমান হয়ে যাবে। কি কি হবে? বোঝার চেষ্টা করি। এরা খাটো, খাটো ও মোটা হবে, মোটা হবে, দেন কি হবে? সু সংখ্যা সুনির্দিষ্ট হবে, সংখ্যা সুনির্দিষ্ট, নির্দিষ্ট হবে, দেন আকৃতি দৃশ্যমান হবে, আকার দৃশ্যমান, আকার দৃশ্যমান হবে, দেন এই পুরো অংশটাকে মিলে বলা হবে ক্রোমোসোম, ক্রোমোসোম। মনে থাকবে? ওকে। এরপরে কি বলেছে? প্রত্যেক নিউক্লিয়াসেই সাধারণত প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম থাকে। অর্থাৎ যে প্রজাতি, যে মানে একটা প্রজাতির জন্য নিউক্লিয়াস সম্পর্কে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকবে, এক এক প্রজাতিতে এক এক ধরনের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। যেমন মানুষের ক্ষেত্রে অটোসোম হচ্ছে 22 জোড়া বা 44টা, এবং সেক্স ক্রোমোজোম হচ্ছে 2টা। ওকে। প্রতিটি ক্রোমোসোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে। যেমন ধরেন এটা একটা সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, এটা একটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। তারপর কি বলেছে? দুটি ক্রোমাটিড এবং কোনো কোনো ক্রোমোসোমে স্যাটেলাইট থাকে। ওই যে বললাম না যে স্যাট বা স্যাটেলাইট কোথায় পাওয়া যায়? নিউক্লিওলাসে পাওয়া যায়, তাই দেখলাম না? ওকে। এরপর কি বলেছে? ক্রোমোসোমে জিন অবস্থিত, এই ক্রোমোসোমে কে থাকে? জিন থাকে, এবং জিনগুলোই প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। এরপরে আসি রাসায়নিক গঠন। রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোসোমে কি থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে, আরএনএ থাকে, হিস্টন, হিস্টন ও নন হিস্টন প্রোটিন থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে কি পাওয়া যায়? ক্যালসিয়াম আয়ন পাওয়া যায়, এবং ম্যাগনেসিয়াম আয়নও পাওয়া যায়, ঠিক আছে। কতগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে একটি ডিএনএ অণু গঠিত, অত বেশি ইম্পর্টেন্ট না। এবং এই ক্ষেত্রে আমরা নিউক্লিয়ার রেটিকুলামের একটু কাজ সম্পর্কে জানবো, যে বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক কি?
ধারক ও বাহক হিসেবে কাজ করে। বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে তাহলে কাজ করে কে? নিউক্লিয়ার রেটিকুলাম। এবং মিউটেশন মিউটেশন প্রকরণ সৃষ্টি এ সকল কাজে মুখ্য ভূমিকা হিসেবে কাজ করে কে? এই নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে কি করলো? বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে এবং মিউটেশন প্রকরণ সৃষ্টি ইত্যাদি কাজে মুখ্য ভূমিকা পালন করে কে? এই ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে আমরা সর্বপ্রথম নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয় প্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম এই সকল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এবং এই আলোচনা থেকে আমরা প্রতীয়মান হয়েছি যে একটা নিউক্লিয়াসের ভিতরের যে অংশগুলো থাকে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত এবং একটা জীবের বৈশিষ্ট্যকে পরবর্তী বংশধরে বা পরবর্তী বংশে যদি প্রকাশ করার কখনো প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে নিউক্লিয়াস একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। যে সকল কোষে নিউক্লিয়াস থাকে না সেই সকল জীব উন্নতর থেকে উন্নতর জীবে পরিণত হতে পারে না। তাই একটা জীবের বেঁচে থাকার জন্য বা জীবের বংশ বৃদ্ধি করার জন্য বা জীবের বৈশিষ্ট্যের যে স্বকীয়তা এই স্বকীয়তাকে রক্ষা করার জন্য নিউক্লিয়াসের গুরুত্ব অপরিসীম। তাহলে আজকে নিউক্লিয়াস এই পর্যন্তই থাকলো। সকলকে ধন্যবাদ।